হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, তেহরানের পাল্টা আঘাত, দেশে দেশে বিক্ষোভ, আলী রেজা আরাফিকে সর্বোচ্চ নেতা ঘোষণা। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে প্রবাস যাত্রায় চরম অনিশ্চয়তা, আগ্রাসনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা, বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়াদের দেখভালের নির্দেশ। এবং সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অ্যাকশন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। শুরুতেই ইরানের উপর মার্কিন ইসরায়েল হামলা প্রসঙ্গ। যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় দেশটির কয়েকজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। ঘটনার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। দেশ পরিচালনায় অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়, যেখানে আলী রেজা আরাফি ছাড়াও থাকছেন দেশটির প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরান। প্রথম আঘাতেই হত্যা করা হয় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সেই সময় অফিসে দায়িত্ব পালন করছিলেন তিনি। খামেনি ছাড়াও হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। মৃত্যু হয় প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার। তার মৃত্যুতে ইরানে রোববার থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC। এক বিবৃতিতে IRGC শোক জানিয়ে বলেছে, ইরান একজন মহান নেতাকে হারিয়েছে। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে তার শাহাদাত এই মহান নেতার বৈধতা ও তার নিজেকে নিবেদনের গ্রহণযোগ্যতার প্রমাণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তারা আরও জানায়, তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ় অবস্থানে থাকবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। দেশ পরিচালনায় অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়, যেখানে আলী রেজা আরাফি ছাড়াও থাকছেন দেশটির প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় এ পর্যন্ত 5 জনের নাম উঠে এসেছে। এরা হলেন মোস্তফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহদি মীর বাঘেরি, হাসান খোমেনি, হাশেম হোসাইনি বুশেহরি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঐশী আলম, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আঘাত এনেছে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি আবাসিক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেইত শেমেশের কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেখানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ধ্বংসস্তূপে এখন উদ্ধার কাজ চালাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভে 9 জন নিহত এবং 32 জন আহত হয়েছে। এছাড়া এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া এবং রাশিয়া। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তেহরান, ইস্পাহান সহ ইরানের বিভিন্ন শহরে রাজপথে নেমে এসেছেন লাখ লাখ মানুষ। তারা
তারা খামেনির ছবি ও পতাকা প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এবং মার্কিন ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে খামেনির জন্মস্থান মাশহাদে শোকাহতরা প্রতীকী শোক প্রকাশের অংশ হিসেবে ইমাম রেজার মাজারের গম্বুজে কালো পতাকা উত্তোলন করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ হয়। এতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষের ঘটনায় 9 জন নিহত এবং 32 জন আহত হন। ইরানে মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুন্ডামি সুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেন তিনি। এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেন তিনি। এদিকে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পর রোববার তেহরানে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে পরিস্থিতির ওপর নজর রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইট রিশিডিউল করার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় চরম অনিশ্চয়তায় পড়েন হাজারো প্রবাসী ও কর্মপ্রত্যাশী যাত্রী। চারদিকে উদ্বিগ্ন মানুষের ভিড়, কারো চোখে অনিশ্চয়তা, কারো কণ্ঠে ক্ষোভ। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথে। যে 2 দিন ধরে ভাড়া থাকতেছি নিজের গাড়িটার টাকা দিয়া, নিজেরা তো চারিদিকে বিদেশ থেকে আসতে নিজেরা অরান হইতো, এটা তো নিজের তো শরম লাগে। যাদের ভিসার মেয়াদ আছে ঠিক আছে, হয়তো বা দূরান্ত থেকে আসছে, ওরা হয়তো 5-10 হাজার টাকা খরচ করে আবার আসতে পারবে, কিন্তু যাদের ভিসার মেয়াদ শেষ, গরিব মানুষ, তারা কি পর্যায়ে, কোন পর্যায়ে দাঁড়াবে? অনেকেই টিকিট কনফার্ম করে লাগেজ প্রস্তুত করে বিমানবন্দরে এসে জানতে পারেন তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। সন্ধ্যা 7টা ফ্লাইট ছিল, তো ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বলছে যে মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে। তবে এর মাঝেই সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স রিয়াদ, জেদ্দা এবং মাস্কাট রুটে। যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে যেভাবে স্মুথলি যাওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই আমরা কাজ করি। যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এর মৃত্যুর খবরে চরম উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ করেছে অনেকেই। আমরা মনে বহু দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি। আমেরিকার মতো আমি আঘাত করতাম না, জানে প্রাণে আমি আঘাত করতাম। এরা তো কাফের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে বৈশ্বিক অর্থনীতি এবং কূটনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব তেল বাজারে দেখা দিতে পারে অস্থিরতা, তবে ভারত, চীন ও রাশিয়ায় কূটনীতিতে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে বলেও মনে করছেন তারা। অন্যদিকে পাক আফগান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। তরিকুল ইসলামের আরেকটি প্রতিবেদন। একই দিনে দুই ভূখণ্ডে লেলিহান শিখা, মধ্যপ্রাচ্যে আকাশপথে হামলা, দক্ষিণ এশিয়ায় সীমান্তে গোলাগুলি। বিশ্ব রাজনীতি আবারও প্রবেশ করেছে অনিশ্চয়তায়। এই সংঘাত কেবল আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই যুদ্ধ করার পিছনে কি অবজেক্টিভ থাকতে পারে? এখন অবজেক্টিভটা যদি হয় রেজিম চেঞ্জ, তাহলে এক ধরনের রিয়াকশন, আর একটা যদি হয় না
অবজেক্টিভটা হলো তাদের ডোমেস্টিক পলিটিক্সের একটা অংশ। এর প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে করবে নড়বড়ে। যদি স্টেটমেন্ট দিতেই হয় তাহলে সেই স্টেটমেন্টে থাকা দরকার যে আমরা ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান চাচ্ছি বা পিসফুল মিন্সের মাধ্যমে সমাধান চাচ্ছি, কারণ যুদ্ধের মাধ্যমে কোনো কিছুই সমাধান হয় না। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান এখন গুরুত্বপূর্ণ। ভারত, চীন, রাশিয়া কূটনীতির মাধ্যমে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। যে রাশিয়া বা চীন সরাসরি তারা জড়িত হবে, কারণ এটা তাদের একেবারে কোর ইন্টারেস্টের সাথে সম্পর্ক না কোনোভাবেই। ইনডাইরেক্টলি কোনো সন্দেহ নেই। তবে এখনো সরাসরি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। তবে একাধিক ফ্রন্টে সামরিক উত্তেজনা বিশ্বকে অস্থিতিশীল সময়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। হয় তাদের যুদ্ধ দরকার, আর নাহলে যুদ্ধ পরিস্থিতি দরকার। নাহলে এত এত অস্ত্র তার এবং তার সাথে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট জড়িত, তো সেই জায়গায় যদি ভাটা পড়ে এত বিশাল সময়, যার জন্য সে থামাতে পারছে না কোনোভাবে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রেমিট্যান্স প্রবাহে ব্যাঘাত ঘটলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে বলে আশঙ্কা জানান তিনি। যেহেতু আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দাম বেড়ে যাওয়ার ব্যাপার আছে, ওই ব্যাপারে আমি মনে করি যে নিজের সেই তাগিদে সচেতন তো শুধু বটে না, একেবারে হোমওয়ার্কটা করা দরকার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইট বাতিলে বিমানবন্দরের আটকে পড়াদের দেখভালে কঠোর নির্দেশনাও দেন তিনি। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর তার নির্দেশনা তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার আশা, মধ্যপ্রাচ্য সংকট তেলের বাজারে প্রভাব ফেলবে না। মফিউর রহমানের রিপোর্ট। সপ্তাহ শুরুর দিন সকালে সচিবালয়ে নিজ দপ্তরে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, জ্বালানি তেলের বাজার এবং যুদ্ধে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয় সেখানে। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রধান প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। জ্বালানি তেলের বাজার সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে আলোচনার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো। আমরা চাই এই ডিএসকেলেশন হোক এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকা হবে বলেও জানান মন্ত্রী। বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, অপরাধীদের তালিকা প্রস্তুত, কেউ ছাড় পাবে না। সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। বিএনপি সরকার গঠনের পর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রথম বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত হত্যা শূন্যে নামানোর বিষয়ে আলোচনা হয়েছে। নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাইকমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। এদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠকে বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানান সালাউদ্দিন আহমদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড সহ জনকল্যাণে কাজ করার আশা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। সকালে রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শনে আসেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে মধ্যস্বত্বভোগী কোনো সংস্থা থাকবে না। এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। কোনো ধরনের দুর্নীতি করার কোনো সুযোগ নাই এবং সব জিনিস ট্রান্সপারেন্ট লাইক ওয়াটার। কার্ড পাচ্ছে প্রত্যেকটা পরিবার, সেখানে প্রত্যেকটা পরিবার কার্ড পাচ্ছে, কাজে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই, কারণ কাউকে বাদ হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ নাই, কারণ সব স্বজনই পাবে। স্বজন প্রীতি করে লাভটা কি? এদিকে দুপুরে করাইল বস্তির বিভিন্ন খাল এবং ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি সহ আরও অনেকে। পরিদর্শন শেষে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। বলেন, সরকারের স্বল্প সময়ে জনকল্যাণমুখী নানান কাজ দৃশ্যমান হচ্ছে। জনগণের সেবক হিসাবে জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য মতো আমরা চেষ্টা চালিয়ে যাব। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তার নির্বাচনী যখন প্রচার করছিলেন তিনি কিন্তু অঙ্গীকার করেছিলেন যারা গরিব, অর্থনৈতিকভাবে অসচ্ছল নারী কর্তা ব্যক্তিকে একটা ফ্যামিলি কার্ড দিবে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মাত্র 15-16 দিনের মাথায় সেটাকে কার্যকরী করা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের দুর্ভোগ কমবে, মানুষ পরিবেশ বান্ধব একটি পরিবেশ পাবে, মশামুক্ত একটা পরিবেশ পাবে, আলো ঝলমল একটি পরিবেশ পাবে, সুন্দর একটা ফুটপাত পাবে, চলার রাস্তা পাবে। এরকম পরিবেশ করবার জন্য একদম জনগণের, একদম তৃণমূল পর্যায়ের জনগণের সুবিধা হবে যে বিষয়গুলো, সেইগুলোকে আমরা নোটিশ করে আমরা গুরুত্ব দিয়ে সেভাবে আমরা নতুন করে প্রকল্প তৈরি করছি। এ সময় দলের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজিমদের ভাতা সহ সরকারের যে সুবিধাগুলো, এগুলোর ব্যাপারে কোনো টাউট বাটপারের পাল্লায় পড়বেন না, কাউকে কোনো ঘুষ বা উপঢৌকন দেবেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনা 4 ও রাজশাহী 4 আসনে ভোট কারচুপির অভিযোগ আমলে নিয়ে সেখানকার ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 11 মে দিন ধার্য করেছেন আদালত। সাংবাদিকদের এ বিষয়টি জানিয়েছেন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
রমজানের পরই স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপনির্বাচন ঘিরে ইসির তৎপরতা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। রমজানের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপ। তাদের বিক্রয় করা পণ্যের মধ্যে রয়েছে চাল, মসুর ডাল, ছোলা, চিনি, কোমল পানীয় এবং দেশবন্ধু ম্যাঙ্গো ড্রিঙ্কস। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক সেবাস্টিন রেমা, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা এবং চরম অবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে স্টেডিয়ামটির পরিদর্শন শেষে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, স্টেডিয়ামটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং মাদকের আখড়ায় পরিণত হয়েছে। মাদকের একটি আখড়ায় পরিণত হয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে, এবং এখানে আমাদের ফ্লাড লাইটের কিছু যে যন্ত্রাংশ রয়েছে, ব্লাস্ট সহ বেশ কিছু জিনিস চুরিও হয়ে গেছে। যেহেতু স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে, সো আমরা আমাদের জায়গা থেকে তদারকি করে এখানকার নিরাপত্তা, নিশ্চয়তা এবং এখানকার যে সার্বিক যে ব্যবস্থাপনা সেগুলো আমরা আমাদের মতো করে দেখভাল করব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। খামেনি হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, তেহরানের পাল্টা আঘাত, দেশে দেশে বিক্ষোভ, আলী রেজা আরাফিকে সর্বোচ্চ নেতা ঘোষণা। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে প্রবাস যাত্রায় চরম অনিশ্চয়তা, আগ্রাসনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা, বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়াদের দেখভালের নির্দেশ। এবং সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অ্যাকশন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।